শালবনীতে প্রস্তুতি তুঙ্গে, সোমবার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। সত্যিকারের ভালোবাসারই প্রমাণ দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা অভিষেক ব্যানার্জির। মুর্শিদাবাদে অশান্তির আজ বালুরঘাটেও, জেলা শাসকের দপ্তরের সামনে সুকান্তদের মিছিল ঘিরে ধুন্ধুমার। মুখ্যমন্ত্রীর অনুরোধ উড়িয়ে মুর্শিদাবাদের রাজ্যপাল সিবি আনন্দ বোস। মুর্শিদাবাদের গোলমালের ঘটনায় সাংগঠনিক তদন্ত শুরু করল তৃণমূল। ভাঙড়ের তৃণমূল পার্টি অফিসে আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। চক্রান্তকারী বিজেপি কুম্ভীর অশ্রু ঝরাচ্ছে, গেরুয়া শিবির সহ জাতীয় মহিলা কমিশনকে নিশানা দেবাংশুর। মাতৃভূমি লোকালয় শুধু মহিলাদের নয়, বড় সিদ্ধান্ত রেলের। হোটেল বা যাতায়াতের টিকিট বুকিং এ অনলাইনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল অমিত শাহের মন্ত্রক। মমতাতেই আস্থা, 21শে এপ্রিল নবান্ন অভিযান স্থগিত, চাকরি হারাদের ঐক্য মঞ্চের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শালবনীতে জিন্দালদের সিমেন্ট কারখানা গড়ে ওঠার পরও বিশাল পরিমাণ জমি পড়ে আছে। সেই জমিতেই দুটি 800 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলার ঘোষণা করেছিল সজ্জন জিন্দাল। ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীর পাশে বসে এই ঘোষণা করেছিলেন তিনি। এবার ওই পাওয়ার প্ল্যান্টেরই শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। শালবনীর কারখানা এক আধিকারিক জানিয়েছেন, 21শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়েছে। আগামী 21শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনীতে আসছেন, এমনটাই জেলা প্রশাসন সূত্রে খবর। 22শে এপ্রিল একটি প্রশাসনিক সভা এবং প্রকল্পের সুবিধা বিতরণ করার কথা রয়েছে। তার যদিও এই বিষয়টি জেলা পুলিশ ও প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি, তবে দলীয় সূত্রে ঠিক এমনটাই জানা গেছে। মুখ্যমন্ত্রী যে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে আসছেন সেই বিষয়ে খবর পৌঁছেছে শালবনীর জিন্দাল কারখানাতেও। এই বছর বিজিবিএস থেকে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন জিন্দাল গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল। জানান, শালবনীতে 800 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করবেন তারা। 16,000 কোটি টাকা বিনিয়োগের কথাও ঘোষণা করেন তিনি। এই ঘোষণার কয়েক মাসের 21শে এপ্রিল শালবনীতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়েছে। জিন্দাল প্ল্যান্টের ভিতরে ASLN বা নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে নবদম্পতির উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, নতুন জীবন সুন্দরভাবে শুরু করার জন্য দিলীপ ঘোষকে ও রিঙ্কু মজুমদারকে অভিনন্দন জানায়। ভালোবাসার নিজস্ব সময় ও লয় থাকে। আপনাদের একসঙ্গে পথ চলা ও সেই সত্যিকারেরই ভালোবাসারই প্রমাণ। আপনাদের জীবনে যেন আনন্দ, শান্তি ও সহচর্য চিরকাল স্থায়ী হয়। জীবনের নতুন অধ্যায় সুন্দর হোক, এই শুভকামনাই রইল। সমাজ মাধ্যমে দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারকে শুভেচ্ছা জানালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল দুপুরে দিলীপ ঘোষকে নিউ টাউনের বাড়িতে নবদম্পতিকে নয়া ইনিংস শুরু করার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আজ অর্থাৎ বিয়ের পরের দিন শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু মমতা অভিষেক নন, রাজনৈতিক মতভেদ ভুলে সর্বদল নির্বিশেষে সব রাজনৈতিক দলের নেতা কর্মীরাই দিলীপ ঘোষের নতুন জীবনের শুভকামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। বিয়ের পর প্রথম জন্মদিনের সূচনা হয়েছে আজ মহা সমারোহে। সকাল সকাল ইকো পার্কে কেক, পায়েস, মিষ্টি নিয়ে হাজির হন অনুগামীরা। আর সেই আবহে সোশ্যাল মিডিয়ায় দিলীপকে বিয়ের শুভেচ্ছা জানালেন অভিষেক। তিনি লিখেছেন, নতুন সূচনার জন্য দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারকে অভিনন্দন। ভালোবাসার নিজস্ব সময় আছে, নিজস্ব ছন্দ আছে, সেই সুন্দর সত্যের দলিল আপনাদের এই এক হওয়া। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির আঁচ এবার বালুরঘাটে। শনিবার দুপুরে জেলা শাসকের দপ্তরের সামনে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলে সামিল হয়েছিলেন জেলার বহু বিজেপি কর্মী সমর্থক। তারা জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছতে পুলিশ হাই সিকিউরিটি জোন বলে বাধা দেয়।
ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পুলিশ আটকালে সেখানেই কার্যত হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি মুহূর্তের মধ্যে একেবারেই চরম উত্তেজনার হয়ে ওঠে। লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বেশ কিছুক্ষণ ধরে এই নিয়ে উত্তপ্ত হয়ে রইল বালুরঘাটের জেলা শাসক দপ্তর। সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলে অংশ নেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। গোটা শহর ঘুরে জেলা শাসকের দপ্তরের সামনে তা পৌঁছতেই পুলিশ মিছিল আটকায়। অভিযোগ, কয়েকজন বিজেপি কর্মী বাসের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন। তাদের রুখতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে সাময়িকভাবে। এরপরেই পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা এগিয়ে এসে মহকুমা শাসকের দপ্তর ঘেরাওয়ের জন্য জেলা শাসকের কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। পুলিশি বাধার মুখে পড়ে দুপক্ষের মধ্যেই ধস্তাধস্তি শুরু হয়। এরপর পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। তাতে বেশ কয়েকজন বিজেপির সমর্থক জখম হন বলে দাবি দলের। এই নিয়ে সুকান্ত মজুমদারের দাবি, আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। চাকরিহারা এবং মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তির প্রতিবাদে আমাদের এই কর্মসূচি ছিল, কিন্তু পুলিশ আমাদের মিছিল আটকে অশান্তি তৈরি করেছে। মুখ্যমন্ত্রীর অনুরোধ উড়িয়ে মুর্শিদাবাদে রাজ্যপাল সিবি আনন্দ বোস। জাফরাবাদে খুন হওয়া বাবা ছেলের বাড়িতে গেলেন রাজ্যপাল। দেখা করলেন নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে। তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তিনি বাড়ি থেকে বেরোতেই তাকে ঘিরে এলাকায় বিএসএফ ক্যাম্প করার দাবিতে প্লাকার্ড হাতে দাবি জানাতে থাকেন স্থানীয়রা। এদিন রাজ্যপাল তিনি বলেন, আমি ওদের বলেছি বিচার ওরা পাবেন। বিএসএফ ক্যাম্পের বিষয়টি রাজ্যকে আমি জানাবো, কেন্দ্রকেও বলবো। এদিন জাফরাবাদে প্রায় 13 মিনিট ছিলেন রাজ্যপাল। সেখান থেকে বেদবোনা রওনা হয়েছেন তিনি। কয়েকদিন আগে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে তুমুল বিক্ষোভ হয় মুর্শিদাবাদে। পরিস্থিতি শান্ত হতেই গতকাল পার্শ্ববর্তী জেলা মালদায় যান রাজ্যপাল। সেখানে স্কুলে আশ্রয় নেওয়া মুর্শিদাবাদের বাসিন্দাদের সঙ্গে দেখাও করেন। এরপর আজ সকালে তিনি জাফরাবাদে দুষ্কৃতীদের হাতে খুন হওয়া বাবা ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে যান রাজ্যপাল সিবি আনন্দ বোস। বেদবোনা গ্রামের বাসিন্দাদের অভিযোগ ছিল, এলাকার ওপর দিয়েই গ্রামের বাসিন্দারা রাজ্যপালের সঙ্গে কথা বলতে দেয়া হয়নি। পুলিশ রাজ্যপালের গাড়িকে দাঁড়াতেই দেয়নি। বিক্ষোভকারীদের বক্তব্য ছিল, অন্যান্যদের মতো তারাও রাজ্যপালকে সমস্যার কথা জানাতে চেয়েছিলেন। তাদেরকেও ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে এবং ওই এলাকাতে স্থায়ী বিএসএফ ক্যাম্প চান তারা। অন্যদিকে মুর্শিদাবাদের ধুলিয়ানে পৌঁছে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও। কমিশনের প্রতিনিধিদের সামনে পেয়ে তাদের পা জড়িয়ে ধরেন কয়েকজন মহিলা। তাদের আকৃতি, গ্রামে স্থায়ী বিএসএফ ক্যাম্প করা হোক। গত এক সপ্তাহের বেশি সময় ধরে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ এবং ফারাক্কা এলাকায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় জেরবার রাজ্য প্রশাসন। ওই সমস্ত অশান্ত এলাকায় দ্রুত শান্তি বহাল করতে এবং গোলমালের প্রকৃত কারণ জানতে এবার সাংগঠনিক তদন্ত শুরু করলেন শাসক তৃণমূল। তবে তার লোক জানাজানি করে নয়। চলতি সপ্তাহে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে ওই সমস্ত এলাকায়। ওই প্রতিনিধি দলের মূল লক্ষ্য দল এবং প্রশাসনের মধ্যে সমন্বয় সাধন করে অশান্ত এলাকায় শান্তি বহাল করার পাশাপাশি ঘটনার সত্যতা সাংগঠনিকভাবে দলকে জানানো। মুর্শিদাবাদ তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, প্রতিনিধি দলের সদস্যরা এলাকায় এলাকায় গিয়ে দলের সমস্ত গোষ্ঠী নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেছেন। গোলমালের ঘটনার নেপথ্যে দলের কোনো নেতার প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে কিনা সেই বিষয়টি জানতে চান তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এমনই প্রচেষ্টার কারণ কি? তৃণমূলের একটি সূত্রের বক্তব্য, গোলমালের ঘটনা শুরু থেকেই দলের শীর্ষ নেতৃত্ব স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানান এবং বোঝার চেষ্টা করছিলেন। সব ক্ষেত্রে দলের এক গোষ্ঠী নেতারা অন্য গোষ্ঠীর নেতার বিরুদ্ধে বলছেন, এই বিরুদ্ধে গোষ্ঠীর উপর যাবতীয় দায় দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। এমন পরিস্থিতি দেখেই দলের তরফে মুর্শিদাবাদের উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দলের নেতা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন করে পদক্ষেপ করার পাশাপাশি এলাকায় এলাকায় যে সমস্ত শান্তি কমিটির বৈঠক হবে সেই বৈঠকগুলিতেও ওই প্রতিনিধি দলের সদস্যদের উপস্থিত থাকতেই বলা হয়েছে। আবার ভাঙড়ে অশান্তি। এবার ঘটনাস্থলে দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের চকমুড়িতা তেঁতুলতলার ঘাট এলাকা। তৃণমূলের অভিযোগ, শুক্রবার গভীর রাতে সেখানে তাদের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় কয়েকজন দুষ্কৃতী। আর এই কাণ্ডের নেপথ্যে আইএসএফ জড়িত বলে দাবি করেছেন তারা।
যদিও নওশাদ সিদ্দিকী দল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূলের অভিযোগ, শুক্রবার শুধু তাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয়াই নয়, তার আগেই সেখানে ভাঙচুর চালানো হয়। দলীয় কার্যালয়ে থাকা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছবি ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আসবাবপত্রও ভেঙে পালার পাশে খালি ফেলে দেওয়া হয়। ওই ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। শনিবার এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করে পুলিশ। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। বারংবার এলাকায় অশান্তি সৃষ্টি করেছে আইএসএফ, যদিও অভিযোগ নস্যাৎ করে দিয়েছে আইএসএফ। জাতীয় মহিলা কমিশন আক্ষরিক অর্থে বিজেপির কুম্ভী রাষ্ট্রের প্রতীক হয়ে উঠেছে। বিজেপি ও জাতীয় মহিলা কমিশনকে একহাত নিয়ে তৃণমূলের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য ভিডিও বার্তায় জানিয়েছেন, বাংলার মানুষ এই চক্রান্তের সঠিক জবাব দেবে। দেবাংশুর কথায়, সাধারণ মানুষের চোখে জল কারো ভালো লাগে না। মানুষ এখন বুঝতে পারছে যারা এই গোটা ঘটনা ঘাটাল, যারা চক্রান্তের পেছনে, তারা এখন সাধারণ মানুষের পাশে গিয়ে চোখের জল ফেলছে। এটা কুম্ভী রাষ্ট্র ছাড়া আর কিছুই নয়। সীমান্ত রক্ষার দায়িত্বে বিএসএফ, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। সেই সীমান্ত দিয়েই দুষ্কৃতী ঢোকানো হয়েছে। ভিন রাজ্য থেকে দুষ্কৃতী ঢুকিয়ে গোটা হামলা পরিচালনা করা হয়েছে। এলাকার মানুষ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে, যাদের দিয়ে হামলা চালানো হয়েছে তাদেরকে আমরা চিনি না। যারা গন্ডগোল পাকিয়েছে তারা লোকাল লোক নয়। এলাকার হিন্দু মুসলিম সকলেই একই কথা বলছে। এরপর দেবাংশুর অভিযোগ, ওদের একটা বাৎসরিক কোটা আছে। কেন্দ্র বাহিনীকে বছরে অন্তত 5-6 বার করে পাঠাতে হবে। বক্তু এ সময় পাঠিয়েছিল, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে পাঠিয়েছিল, সন্দেশখালির সময়ও পাঠিয়েছে। এই কেন্দ্রীয় বাহিনীর কাজ কেউ জানতে পারে না। তাদের তদন্তের ফলাফল কি হচ্ছে তাও কেউ জানতে পারে না। সিবিআই এনআইএ তদন্তের কিছু জানা যায় না। বিজেপিকে দেবাংশুর সাফ কথা, আপনারা দায়িত্ব নিয়ে ভিন রাজ্য থেকে গুন্ডার দুষ্কৃতী ঢুকিয়ে যাদের সর্বনাশ করেছেন তাদের কাছে গিয়ে কুম্ভী রাষ্ট্র ছড়াবেন না। বাংলার মানুষের বুঝতে বাকি নেই যে প্রত্যেকটা নির্বাচনের আগেই আপনারা অশান্তি পাকান, সেভাবে বাংলাতেও অশান্তি পাকাতে চাইছেন। মাতৃভূমি লোকাল কার, শুধুই মহিলাদের, নাকি এবার থেকে এই ট্রেনে উঠতে পারবেন পুরুষরাও? এই নিয়েই দ্বন্দ্ব বহুদিনের। এইবার এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেল। পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে, মাতৃভূমি লোকালে কেমন ভিড় হচ্ছে তার নজর রেখেছিল শিয়ালদা ডিভিশন। গত বেশ কয়েক সপ্তাহে নজরদারির পরে দেখা গিয়েছে এই মহিলা স্পেশাল ট্রেনগুলিতে যথেষ্ট ভিড় হচ্ছে না। অর্থাৎ একটি ট্রেনে যত সংখ্যক যাত্রী উঠতে পারে তত সংখ্যক যাত্রী হচ্ছে না। এটা দেখেই নয়া সিদ্ধান্ত নিয়েছে রেল। রেলের বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে, রেল মনে করছে যদি মাতৃভূমি লোকালের কিছু কোচ সাধারণ কোচে রূপান্তরিত করা যায়, যেখানে পুরুষ যাত্রীরাও উঠতে পারেন, তাহলে মহিলাদের যাতায়াতের সমস্যা হবে না। শিয়ালদা ডিভিশনে 900টি পরিষেবা চলে। এখন সবকটিতে 9টি কামরা ইএমইউ রেক, 12 কামরা ইএমইউ রেক করা হয়েছে। মাতৃভূমি লোকালের বেশ কিছু কোচ সাধারণ কামরা করে দেওয়া হবে। এই বিষয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি হবে বলেই জানানো হয়েছে রেলের তরফে। অনলাইনে টিকিট বা ঘর বুকিং করার ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন সাধারণ মানুষ, সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের মন্ত্রকের অধীন ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র বা আইফোরিস এই মর্মে জনস্বার্থে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানেই বলা হয়েছে, অনলাইন বুকিং এর দুনিয়ার ফাঁদ পেতে রেখেছে প্রতারকেরা। সামান্য অসাবধানতায় সেই ফাঁদে পা দিয়ে ফেলতে পারেন যে কেউ। মূলত এই প্রতারকদের টার্গেট বা লক্ষ্য হলেন পুণ্যার্থী এবং ভ্রমণ পিপুষেরা। যারা ঘুরতে যান তাদের মধ্যে অনলাইনে বুকিং এর প্রবণতা বেশি থাকে। সাম্প্রতিক সময়ে এইসব ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ছে। কিভাবে প্রতারণা এড়াবেন, 6 দফা পরামর্শ দিয়েছে অমিত শাহের মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, ধর্মীয় পুণ্যার্থী এবং পর্যটকদের টার্গেট করে দেশ জুড়ে অনলাইন বুকিং প্রতারণার চক্র গড়ে উঠেছে। ভুয়ো ওয়েবসাইট, সমাজ মাধ্যমের প্রতারণামূলক বিভিন্ন পেজ, ফেসবুক পোস্টের মাধ্যমে মানুষকে ঠকানো হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে গুগলের মতো সার্চ ইঞ্জিনও বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, বাদ যাচ্ছে না হোয়াটসঅ্যাপও। কোনো কোনো ক্ষেত্রে প্রতারণা বেশি হচ্ছে। উদাহরণ হিসেবে 4টি অনলাইন বুকিং এর কথা বলেছে কেন্দ্রীয় মন্ত্রক। 1. চারধাম যাত্রায় কেদারনাথে হেলিকপ্টার বুকিং। 2. পুণ্যার্থীদের জন্য অতিথিশালা এবং হোটেল বুকিং। 3. অনলাইন ক্যাব বা ট্যাক্সি বুকিং। 4. ধর্মীয় স্থান ভ্রমণ বা লম্বা ছুটিতে ঘুরতে যাওয়ার প্যাকেজ বুকিং। মুখ্যমন্ত্রীর কথায় আস্থা রেখে আপাতত নবান্ন অভিযানে স্থগিত রাখলেন চাকরিহারারা।
শনিবার হাওড়া ও কলকাতা পুলিশ কমিশনারেটকে চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা জানালেন তারা। চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের তরফে অন্যতম আহ্বায়ক দেবাশিস বিশ্বাস নিশ্চিত করেছেন, আগামী 21শে এপ্রিল তাদের যে নবান্ন অভিযান হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে আলোচনার টেবিলে বসার পরে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন দেবাশিস বাবু। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন এই রাজ্যের 25,752 জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। তাদের হাহাকারে ভারী কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত চাকরি প্রার্থী ও চাকরিহারাদের ঐক্য মঞ্চ গড়ে এই নিয়ে আন্দোলনে নেমেছেন তারা। এই পরিস্থিতিতে গত 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সমাবেশে যোগ দিয়ে ভুক্তভোগীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। জানিয়েছেন যোগ্য চাকরিহারাদের চাকরির ব্যবস্থা করবেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। আগামী 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া হবে, যদিও পরবর্তী সময়ে শীর্ষ বছরে আদালত নিয়োগের সময়সীমা বাড়িয়ে চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত করেন। অন্যদিকে এসএসসির তরফেও জানানো হয় যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করে প্রকাশ করা হবে 21শে এপ্রিল। এতক্ষণ শুনছিলেন আজকে সেরা 10টি খবর। ফিরে আসবো বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা পত্রিকা।